তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। গান শেষ করে চোখের পানি মুছে শ্রাবণী। তখনই ডক্টর আজাদ শ্রাবণীর চেম্বারে এসে বলে, ডক্টর শ্রাবণী, এক্ষুনি আমার সাথে চলুন। হোয়াট হ্যাপেন ডক্টর আজাদ? এনিথিং সিরিয়াস? ইয়েস ডক্টর শ্রাবণী, এদেশের টপ বিজনেসম্যান আবির রায়জাদা একটু আগে অ্যাক্সিডেন্ট করে আমাদের হসপিটালে এসেছে। তার অবস্থা খুব গুরুতর। প্লিজ কাম উইথ মি উইদাউট ওয়েস্টিং টাইম। আবির রাজাদা নামটা শুনে শ্রাবণীর বুকের ভেতরটা থক করে ওঠে। মনে মনে বলে, এটা আমার আবির নয় তো? না, আমার আবিরের কিছু হতে পারে না। শ্রাবণীকে চুপ করে থাকতে দেখে ডক্টর আজাদ আবার বলে, প্লিজ মিস শ্রাবণী, এখন সময় নষ্ট করার টাইম নয়, চলুন কাম ফাস্ট। এরপর শ্রাবণী এক প্রকার দৌড়ে চেম্বার থেকে বের হয়ে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে বলে, হে আল্লাহ, এটা যেন আমার কলিজা না হয়। আবিরের কিছু হলে আমি বাঁচবো না, যার জন্য আজ 5টা বছর অপেক্ষা করে আছি, তার কিছু যেন না হয়। বলেই একটা নিঃশ্বাস নিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে গিয়ে দেখে এটা আর কেউ নয়, সেই আবির যাকে শ্রাবণী আজও ভালোবাসে। আবিরের সারা মুখে রক্তে লাল হয়েছে, গায়ে সাদা কোটটাও রক্তে লাল হয়ে আছে। অপারেশন থিয়েটারে কিছু নার্স আর ডক্টর আসে, তাই শ্রাবণী চেয়েও আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে পারছে না। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আবিরকে এই অবস্থা দেখে। ডক্টর আজাদ শ্রাবণীকে বলে, একদম সময় নষ্ট করা যাবে না ডক্টর শ্রাবণী, ওনার অবস্থা আস্তে আস্তে খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। অপারেশনের জন্য রেডি হন আপনি, আমি সব ব্যবস্থা করছি। আমি পারবো না ডক্টর আজাদ, আমি এই অপারেশন করতে পারবো না। আর ইউ ম্যাড ডক্টর শ্রাবণী, আপনি ছাড়া কেউ পারবে না এই অপারেশন করতে। ওনার বাঁচা মরা এখন আপনার হাতে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। শ্রাবণী আবিরের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আপনাকে কি করে বোঝাই ডক্টর আজাদ, আমার হাত কাঁপবে এই অপারেশন করতে গেলে। আর আমার জন্য না আমার কলিজার কোনো ক্ষতি হয়ে যায়। শ্রাবণীকে চুপ করে থাকতে দেখে ডক্টর আজাদ আবার বলে, ডক্টর শ্রাবণী, আপনি হয়তো ওনাকে চিনেন না, এই দেশের টপ বিজনেসম্যান উনি, আবির রাজাদা, আকরাম রাজাদার একমাত্র সন্তান। প্লিজ সময় নষ্ট না করে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। ডক্টর আজাদের কথা শুনে শ্রাবণীর মনে মনে হেসে আর বলে, আমার আবিরকে আমার থেকে ভালো আপনি চেনেন ডক্টর আজাদ। আমি এই 5টা বছর এই মানুষটার ছবি বুকে জড়িয়েই তো বেঁচে আছি, কিন্তু কখনো ভাবিনি এইভাবে দেখতে হবে। কিছু সময় চুপ করে থেকে শ্রাবণী ডক্টর আজাদকে বলে, আপনি সব কিছুর ব্যবস্থা করুন ডক্টর আজাদ, আমি করবো এই অপারেশন। এরপর সবাই দ্রুত সবকিছু রেডি করে ফেলে। শ্রাবণী কিছু সময় আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে, একটা দীর্ঘশ্বাস ফেলে অপারেশন শুরু করে। একটা সময় আবিরের জন্য রক্তের প্রয়োজন হলে ডক্টর আজাদ বলে, ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ, বাট আমাদের হসপিটালে এই গ্রুপে কোনো রক্ত নেই ডক্টর শ্রাবণী। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমি রক্ত দিব, আপনি ফার্স্ট ব্যবস্থা করুন। ডক্টর আজাদ ঠিক আছে বলে চলে যায়। একটু পরে সে শ্রাবণীকে নিয়ে 2 ব্যাগ রক্ত নেন ডক্টর আজাদ। শ্রাবণী অল্প কিছু সময় শুয়ে থেকে আবার এসে অপারেশন শুরু করে দেয়। প্রায় 3 ঘন্টা পর অপারেশন শেষ হয়। অপারেশন থিয়েটার থেকে বের হতেই আবিরের আব্বু আকরাম রায়জাদা শ্রাবণীর সামনে এসে কান্না করতে করতে বলে, ডক্টর ম্যাডাম, আমার ছেলে এখন কেমন আছে? ও সুস্থ হয়ে যাবে তো? আমার ছেলের কিছু হবে না তো? শ্রাবণীর মুখ থেকে মাস্কটা খুলতেই আমজাদ রায়জাদা শ্রাবণীকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। শ্রাবণী বলে, ডোন্ট ওয়ারি, হি ইজ অলরাইট অফ ডেঞ্জার নাও, একটু পর কেবিনে দেওয়া হবে। বাট
এখন ওর সামনে বেশি কথা বলা যাবে না, তাহলে ওর জন্য ক্ষতি হতে পারে। তুমি শ্রাবণী না, আশা চৌধুরীর বোনের মেয়ে? সরি, আমি এই নামে কাউকে চিনি না। এক্সকিউজ মি, সাইড প্লিজ। বলেই আকরাম রায়জাদাকে পাশ কাটিয়ে নিজের চেম্বারে গিয়ে দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে টেপ ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছে আর বলছে, হে খোদা, কেন তুমি আবিরের সাথে কেন এমন করলে? যেই মানুষটা সামান্য একটু ব্যথা পেলে আমার বুকটা চিড়ে যায়, আজ সেই মানুষটা সারা শরীর আমাকে রক্ত দেখতে হলো। আমাকে তুমি আর কত কষ্ট দিবে খোদা? আমাকে কাঁদাতে তোমার কি খুব ভালো লাগে? ছোটবেলায় বাবা মাকে কেড়ে নিয়েছো, মামা মামির সংসারে কাজের মেয়ে হয়ে থেকেছি। যাকে ভালোবেসে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, সে আমার হাত ছেড়ে দিয়েছে। তবু আমার কোনো অভিযোগ নেই আবিরের প্রতি। আমি তো তোমার কাছে কোনো নালিশ করিনি। আজও আমি আবিরকে ততটাই ভালোবাসি, 5টা বছর আগে যতটা ভালোবাসতাম। আমি তো সব সময় চেয়েছি আমার আবির যেন ভালো থাকে। তবে কেন তুমি আমার আবিরকে কষ্ট দিচ্ছ? আমার বুকটা যে ফেটে যাচ্ছে খোদা। এমন আরও অনেক কথা বলছে আর কান্না করছে। অনেকটা সময় কান্না করে চেয়ারে এসে বসে চোখ বন্ধ করে অতীতের কথাগুলো ভাবছে শ্রাবণী। অতীত। শ্রাবণী ভার্সিটির এক পাশে বসে বই পড়ছে, সাথে ওর বান্ধবী তুলি বসে মোবাইলে কথা বলছে। এদিকে আবির বসে বসে সিগারেট খাচ্ছে। তখনই আবিরের বন্ধু আকাশ এসে বলে, আবির তুই এখানে? আমি তোকে কত জায়গায় খুঁজছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? একটা মেয়ে আমার গালে থাপ্পড় মেরেছে। কেন, কি করছিস তুই? আমি কিছু করিনি, ভালো লাগতো তাই প্রপোজ করেছি। আমাকে না বলে দিলে আমি কিছু বলতাম না, কিন্তু সবার সামনে গালে থাপ্পড় মেরেছে। এখন আমি কি করব সেটা বল, গিয়ে মেয়েটাকে থাপ্পড় মেরে আসবো? না, এতে করে আমার রাগ কমবে না। কি করলে তোর রাগ কমবে বল, আমি তাই করব। তুই ওই মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় করবি। তোর জন্য ভার্সিটির সব মেয়েরা পাগল। এক কথায় তুই সকলের ক্রাশ, তাই এই কাজটা তুই করবি। ভালো করে বুঝিয়ে বল, কি করতে হবে? তুই প্রথমে ওই মেয়েকে তোর ভালোবাসার জালে ফাঁসাবি। এরপর মেয়েটা যখন তোর প্রেমে হাবুডুবু খেতে শুরু করবে, তুই ওকে অ্যাভয়েড করবি আর সম্পর্ক শেষ করে দিবি। এতে করে কি লাভ হবে শুনি? ওই মেয়ে কষ্ট পাবে আর তখন আমার প্রতিশোধ পূর্ণ হবে। এটা আমি পারবো না আকাশ, কারো মন নিয়ে খেলা করা অনেক বড় অপরাধ। অন্য কোনো উপায় থাকলে বল। তুই চাস আমি সুসাইড করি? পাগল হয়ে গেছিস তুই? কি সব বলছিস? যদি না চাস তাহলে আমার কথা তোকে রাখতে হবে। ওকে, কোন মেয়ে বল? আয় আমার সাথে। বলি আবিরকে নিয়ে চলে আসে শ্রাবণী যেখানে বসে আছে সেখানে। শ্রাবণীকে দেখে আকাশ বলে, ওই যে মেয়েটা বই পড়ছে ওটা। ঠিক আছে, একটা কাজ কর, আমার গিটারটা নিয়ে আয়। আকাশ গিয়ে আবিরের গিটার নিয়ে আসে। গিটার আবিরের হাতে দিয়ে আকাশ চলে যায়। আবির শ্রাবণীর থেকে একটু দূরে বসে গিটারের সুর তুলতে গাইতে শুরু করে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো 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 হুম 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 হুম। গান শেষ করে আবির শ্রাবণীর দিকে তাকিয়ে দেখে শ্রাবণী এক দৃষ্টিতে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আবির উঠে শ্রাবণীর কাছে গিয়ে বলে, হ্যাঁ মিস শ্রাবণী, আমি আবির। শ্রাবণী এখনো আবিরের দিকে এক পলকে তাকিয়েছে। তুলি হাঁ করে আছে আবিরকে দেখে আর মনে মনে ভাবছে, যে ছেলেটার পিছনে হাজার মেয়ে ঘোরে কিন্তু সে পাত্তা দেয় না, আর নিজে থেকে এসে শ্রাবণীর সাথে কথা বলছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি? বলেই তুলি নিজের হাতে চিমটি কাটে। আবির মুচকি হেসে শ্রাবণীর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো মিস শ্রাবণী, আমি কিন্তু আপনার সাথেই কথা বলছি, শুনছেন আপনি? শ্রাবণী থতমত খেয়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলে, জি বলুন, আমি শুনছি। কোথায় হারিয়ে গিয়েছিলেন জানতে পারি? কোথায় হারাবো? আসলে আপনি এত সুন্দর গান করছিলেন, সেটাই মুগ্ধ হয়ে শুনছিলাম। ও আচ্ছা, তা আপনি কি সবসময় বই নিয়েই বসে থাকেন নাকি? এইটার কথা বলবেন না, যখনই সময় পায় বই নিয়ে বসে থাকে। আপনি কেমন আছেন আবির? আমি ভালো আছি। তা আমি কি বসতে পারি আপনাদের মাঝে? আরে হ্যাঁ, অবশ্যই বসুন না। আবির মুচকি এসে শ্রাবণীর পাশে বসে গিটারটা কোলে রেখে শ্রাবণীকে বলে, আচ্ছা,
আপনার কি চোখে কোনো সমস্যা আছে? ডোন্ট মাইন্ড, আসলে চশমা পরে আছেন তো তাই। চোখে সমস্যা নেই, তবে মাথাটা মাঝে মাঝে একটু ব্যথা করে, তাই আর কি। আর সব সময় মেডিসিন খেলে ক্ষতি হয়। ও, ডক্টরিও জানেন দেখছি। তার ডক্টর হওয়ার ইচ্ছে আছে নাকি? হুম, আমার বান্ধবী লেখাপড়ায় খুব ভালো, আর ওর ইচ্ছে ও বড় ডক্টর হবে। বেস্ট অফ লাক। তা আমি কি আপনার বন্ধু হতে পারি শ্রাবণী? তুলি আর শ্রাবণী একে অপরের দিকে তাকাচ্ছে। যে ছেলের জন্য হাজারো মেয়ে পাগল, আর সে কিনা নিজে থেকে বন্ধুত্ব করতে চাইছে। তুলি শ্রাবণীর কানে কানে বলে, রাজি হয়ে যা, নিজের থেকে বন্ধুত্ব করতে চাইছি। ওনার ফ্রেন্ড হওয়া মানে একটা রাজ্য জয় করা। আপনারা কানে কানে কি বলছেন? আমি কি ভুল কিছু বলেছি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলি আবির উঠে যেতে নিলে শ্রাবণী বলে, বন্ধু হওয়ার কথা বলে চলে যাচ্ছেন কেন? বাট আপনি হয়তো চান না আমি আপনার ফ্রেন্ড হই, তাই তো চুপ করে আছেন। না, হব। আজ থেকে আমরা বন্ধু, কেমন? আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি তো নাকি? শ্রাবণী মুচকি এসে আবিরকে তার মোবাইল নাম্বার দেয়। আরও কিছু সময় কথা বলে আবির চলে আসে আকাশের কাছে। আকাশের কাছে আসতেই আকাশ বলে, কি রে, কিছু করতে পারলি? বন্ধুত্ব করেছি, কিছুদিন সময় লাগবে। ভালো লাগছে না, বাসায় গেলাম আমি। বলি আবির বাইক নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। চলুন এবার না হয় একটু পরিচিত হয়ে নেওয়া যাক। আমাদের গল্পের নায়ক আবির আকবর রায়জাদা, আকরাম রায়জাদা এবং আশা রায়জাদার একমাত্র সন্তান। আকরাম রায়জাদা এদেশের একজন টপ বিজনেসম্যান, আর আশা রায়জাদা একজন উকিল। আবির এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়েছে। আর আমাদের গল্পের নায়িকা শ্রাবণী মজুমদার। শ্রাবণীর বয়স যখন 5 বছর, তখন একটা রোড অ্যাক্সিডেন্টে শ্রাবণীর বাবা এবং মা দুজনেই মারা যায়। শ্রাবণীর মামা আজাদ চৌধুরী শ্রাবণীকে তার বাসা নিয়ে আসে। কিছু ভালো কাটলেও শ্রাবণীর মামি আফসিয়া চৌধুরী শ্রাবণীকে দিয়ে বাসার সব কাজ করাতে শুরু করে। আজাদ চৌধুরী প্রথমত বাধা দিলেও পরে সে নিজেও শ্রাবণীকে দিয়ে বাসার সব কাজ করাতো। শ্রাবণী কিছু বলতে গেলে সেদিন কপালে খাবার জোটে না, আর আফসিয়া চৌধুরী শ্রাবণীকে সেদিন খুব মারধর করে। বাকিটা গল্পের সাথেই থাকুন, জানতে পারবেন। আবির বাসায় আসতেই আশা রায়জাদা আবিরকে বলে, কি বাবা, তুই এই সময় বাসায় ভার্সিটিতে ক্লাস নেই? ভালো লাগছে না আম্মু, তাই চলে এলাম। তুমি কোর্টে যাওনি? নতুন যে কেসটা আছেন তার ডেট পড়েছে কালকে, তাই আজকে আর যাইনি। আচ্ছা, তুই তাহলে রুমে গিয়ে রেস্ট নে। আম্মু, এক কাপ কফি পাঠিয়ে দিও তো আমার রুমে। বলি আবির চলে যায় তার রুমে। আশা রায়জাদা বাসার কাজের মেয়ে রহিমাকে বলে এক কাপ কফি বানিয়ে আবিরকে দিয়ে আসতে। আবির রুমে গিয়ে পায়চারি করছে। তার কিছুতেই মন সায় দিচ্ছে না শ্রাবণীর সাথে এই জঘন্য খেলাটা খেলতে, কিন্তু আকাশের কথাও সে ফেলতে পারবে না। আকাশ আবিরের শুধু বন্ধু নয়, ভাইয়ের চেয়েও বেশি। ছোট থেকে একসাথে দুজন বড় হয়েছে। আবিরের জন্য আকাশ হাসতে হাসতে নিজের জীবনটাও দিতে পারে, আর আবিরও সেম আকাশের জন্য। আবির মোবাইল বের করে শ্রাবণীকে কল করে। একটু পর শ্রাবণী কল রিসিভ করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আবির। ও আপনি? হ্যাঁ বলুন। বিজি আছো নাকি? যদি বিজি থাকো তাহলে পরে কল করি। না, ভার্সিটির বাহিরে বসে আছি। আপনি কোথায়? আমি তো বাসায় চলে এসেছি, ভালো লাগছিল না তাই। ও আচ্ছা, তাই শরীর কি বেশি খারাপ? না তেমন কিছু নয়। আচ্ছা, ঘুরতে যাবে আমার সাথে আজ? শ্রাবণী চুপ হয়ে যায়। আবির শ্রাবণীকে চুপ করে থাকতে দেখে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে ঘুরতে যেতে হবে না। এখন আমাকে বিশ্বাস করতে পারো নি, সমস্যা নেই, অন্য কোনো দিন না হয় যাবো। কখন যাবেন বলুন, আমি যাব। সত্যি যাবে তুমি আমার সাথে ঘুরতে? মিথ্যে মিথ্যে যাওয়া যায় বুঝি ঘুরতে? আচ্ছা, তাহলে আমি ভার্সিটিতে আসছি, তারপর দুজন একসাথে ঘুরতে যাব, কেমন? আপনি না বললেন আপনার ভালো লাগছে না? আমার ফ্রেন্ড আমার সাথে ঘুরতে যাবে বলেছে, আমি এখন ঠিক হয়ে গেছি, আমি এখনই আসছি। শ্রাবণী ঠিক আছে বলে কল কেটে দেয়। আবির রুম থেকে বের হতে গেলে কাজের মেয়ে রহিমা কফি নিয়ে আসলে আবির বলে, রহিমা আপু, কবেটা তুমি খেয়ে নাও, আমাকে বাইরে যেতে হবে। বলেই চলে যায়। রহিমা কিছু সময় কফি নিয়ে দাঁড়িয়ে থাকে। আবির নিচে আসতেই আশা রায়জাদা আবিরকে বের হতে দেখে বলে, কি রে আবির, তুই কি কোথাও যাচ্ছিস?
একটু বাইরে যাবো আম্মু, একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। তুই না বললি তোর শরীর খারাপ লাগছে? তেমন সিরিয়াস কিছু নয় আম্মু, একটু পরে চলে আসবো, এখন যাই। বলি আবির তার আম্মুর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসে ভার্সিটিতে। এসে দেখে শ্রাবণী গেটের সামনে অপেক্ষা করছে। আবির ইশারায় বাইকে উঠে বলতে বলে। শ্রাবণী কিছুটা ইতস্তত বোধ করে বাইকে উঠতে আবির বলে, কি হলো, ওঠো। নাকি যাবে না, কোনটা? না আসলে এর আগে কখনো বাইকে উঠিনি তো, তাই কেমন আনইজি ফিল হচ্ছে। এর আগে আমার বাইকেও কিন্তু কোনো মেয়ে ওঠেনি, বুঝলি? শ্রাবণী একটা মুচকি হাসি দিয়ে বাইকে উঠে কিছুটা দূরত্ব রেখে বসে। আবির বলে, কাঁধে হাত রেখে বসো, পরে পড়ে গেলে আবার বলো না আমি বাইক চালাতে পারি না। আমি ঠিক আছি, আপনি চলুন। আবির ঠিক আছে বলে বাইক টান দিতেই শ্রাবণী আবিরকে জড়িয়ে ধরে ভয় চোখ বন্ধ করে ফেলে। আবির মুচকি এসে বাইক চালাতে থাকে। একটু পর একটা নদীর পাড়ে এসে বাইক থামিয়ে দুজনে পাশাপাশি বসে। কিছু সময় দুজনের মধ্যে নীরবতা ভেঙে শ্রাবণী বলে, চুপচাপ বসে থাকার জন্য বুঝি ঘুরতে নিয়ে এসেছেন? তেমনটা নয়, আসলে কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। আচ্ছা আগে শুনি, তোমার বাসায় কে কে আছে? মামা মামি আর মামাতো ভাই আর মামাতো বোন। তোমার আব্বু আম্মু কোথায় থাকে? আমার আব্বু আম্মু নেই, ছোট থেকেই মামা মামির কাছেই বড় হয়েছি। ও আচ্ছা, সরি, তোমার মনটা খারাপ করে দিলাম। না ঠিক আছে, আপনার বাসাতে কে কে আছে? আব্বু আম্মু আর আমি। আচ্ছা আমরা তো ফ্রেন্ড, আর ফ্রেন্ডকে কেউ আপনি করে বলে? তাহলে কি করে বলে শুনি? তুমি করে বলতে হয়, আর তুমিও আমাকে এখন থেকে তুমি করে বলবে। আচ্ছা চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলতে হবে। আচ্ছা তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। বলি আবির চলে যায় আইসক্রিম আনতে। আইসক্রিম নিয়ে এসে দেখে কিছু ছেলে শ্রাবণীকে ঘিরে দাঁড়িয়ে আছে আর বাজে বাজে কথা বলছে। আবির ছেলেগুলোর কাছে এসে বলে, আরে ভাই, আপনাদের সমস্যা কোথায়? ওকে কেন বিরক্ত করছেন? যান এখান থেকে। ওদের মধ্যে একটা ছেলে বলে নায়ক আসছে নায়িকাকে বাঁচাতে, বলেই সবাই একসাথে হেসে দেয়। শ্রাবণী উঁচে আবিরের পিছনে গিয়ে দাঁড়িয়ে আবিরের শার্ট খামচে ধরে। আবির শ্রাবণীর দিকে তাকিয়ে দেখে শ্রাবণী ভয় কাঁপছে। আবির শ্রাবণীকে বলে, আমি আছি তো, ভয় পেও না। ছেলেগুলো শ্রাবণীকে ধরতে এলে আবির একজনের নাক বরাবর খুশি মারে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। বাকি ছেলেগুলো ভয়ে দৌড়ে পালিয়ে যায়। আবির শ্রাবণীকে সামনে এনে দুবাহু শক্ত করে ধরে বলে, আমি থাকতে এত ভয় পাওয়ার কি আছে? আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আপনি মারামারিও করতে পারেন? পারি তো, সবকিছু জেনে রাখতে হয়, বুঝলেই। শ্রাবণী মুচকি এসে মাথা নাড়ে। এরপর আবির শ্রাবণীকে নিয়ে আইসক্রিম খেতে খেতে বাইকের কাছে এসে দুজনে বাইকে ওঠে। আবির বাইকে স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। একটু পর শ্রাবণীর বাসার সামনে এসে শ্রাবণীকে নামিয়ে দিয়ে চলে যায়। শ্রাবণী একটা মুচকি হাসি দিয়ে বাসার ভিতরে চলে যায়। ভিতরে যেতে শ্রাবণীর মামি আফসিয়া চৌধুরী বলে, কি রে নবাবের বেটি, এই তোর আসার সময় হয়েছে? বাসায় কাজ কে করবে, তোর বাপ? আমি এক্ষুনি করছি মামি। তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে পুরো বাসা মুছে তারপর খেতে বসবি। এর আগে খাবারে হাত দিলে তোর হাত ভেঙে দেব। শ্রাবণী কিছু না বলে রুমে গিয়ে চেঞ্জ করে প্রথমে সকল থালা বাসন ধোয়। এরপর পুরো বাড়ি মুছে তার মামির কাছে গিয়ে বলে, মামি সব কাজ করে ফেলেছি, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। রান্নাঘরে গিয়ে দেখ, প্লেটে ভাত রাখা আছে, গিয়ে খেয়ে ছাদ থেকে কাপড়গুলো এনে ভাঁজ করে সব জায়গা মতো রাখবি। শ্রাবণী ঠিক আছে বলে রান্নাঘরে গিয়ে মাংসের ঘ্রাণ পেয়ে তাড়াতাড়ি করে প্লেটটা হাতে নিতে মনটা খারাপ হয়ে যায়। কালকের বাসি ভাত আর ডাল রাখা। চোখ থেকে টপটপ করে পানি ঝরে পড়ে শ্রাবণীর। মনে মনে বলে, মা বাবা, তোমরা কেন আমাকে একা রেখে চলে গেলে? আজ তোমরা নেই বলে আমার ভাগ্যটা এত খারাপ। তোমরা আমাকে কেন তোমাদের সাথে নিয়ে গেলে না? এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। তোমরা কি দেখছো না তোমাদের মেয়ে কিভাবে বেঁচে আছে? আরো কিছু কথা বলে চোখের পানি মুছে বাসি ভাত খেয়ে নেয়। এরপর ছাদে গিয়ে জামা কাপড় এনে ভাঁজ করে রেখে দেয় যার যার রুমে। সব কাজ শেষ করে মাত্র নিজের রুমে গিয়ে একটু বসেছে, তখনই আজাদ চৌধুরী চেয়ে চেয়ে শ্রাবণীকে বলে, শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুই? শ্রাবণী দৌড়ে নিচে গিয়ে তার মামার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, আমাকে ডাকছো মামা?
কেন তুই কি বয়রা কানে শুনতে পাস না? আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয় যা। আমি এখনই নিয়ে আসছি মামা। শ্রাবণী রান্নাঘরে যেতে নিলে তার মামাতো বোন আঁখি বলে তার জন্য 1 কাপ কফি বানিয়ে নিতে আসতে। শ্রাবণী ঠিক আছে বলে চলে যায় রান্নাঘরে। একটু পর কফি বানিয়ে এনে আজাদ চৌধুরী আর আঁখিকে দিয়ে বলে, মামা, আমি রুমে যাই, একটু পর টিউশনি করাতে যেতে হবে। যা। আর আজকে মাসের শেষ দিন, টিউশনি থেকে টাকা পাবি। মনে করে অর্ধেক টাকা আমাকে আমার রুমে গিয়ে দিয়ে আসবি। আমার একটা বই কিনতে হবে মামা, এইবার কিছু টাকা কম নিও। লেখাপড়া ছেড়ে দিতে বলছি না তোকে, শুধু শুধু টাকা নষ্ট করার জন্য কে বলেছে তোকে? না মামা, আমি লেখাপড়া ছাড়বো না, যত কষ্টই হোক তোমাকে অর্ধেক টাকাই দিব। তখনই আঁখি তার বাবাকে বলে, দেখেছো আপু, তোমার মুখের উপর কথা বলছে, দিন দিন এই চাকরানির সাহস বেড়ে গেছে। আমি কোথায় মুখে মুখে কথা বললাম আখি? তুই মামাকে কেন মিথ্যে বলছিস? আঁখি বসা থেকে উঠে শ্রাবণীর সামনে এসে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস তো কম নয়, তুই আমাকে মিথ্যেবাদী বলিস? চাকরানির বাচ্চা, ইচ্ছে করছে জুতা খুলে এখন তোকে পিটাতে। শ্রাবণী মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দেয়। আঁখির আগে কটমট করতে করতে বলে, আয় চাকরানির বাচ্চা, নাটক না করে এখন আমার সামনে থেকে যা। শ্রাবণী তার মামার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখে তার মামা চুপচাপ কফি খাচ্ছে। কান্না করতে করতে দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে মুখ চেপে ধরে কান্না করছে। কিছু সময় কান্না করার পর উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসে টিউশনি করাতে। এক 4টা টিউশনি শেষ করে সবে আজকে বেতন দিয়েছে। শ্রাবণের মুখে হাসি ফুটে ওঠে। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ একটা বাইক এসে তার সামনে থামে। শ্রাবণী ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। ভয়ে ভয়ে চোখ খুলে দেখে আবির তার দিকে মুখ টিপে হাসছে। শ্রাবণী বুকে ফু দিয়ে বলে, আরে আপনি এখানে? এত ভয় পাওয়ার কি আছে ম্যাডাম শ্রাবণী? এমন ভূতের মতো হুট করে সামনে আসলে কে ভয় না পাবে শুনি? কি আমি ভূত? আমাকে কোন দিক থেকে তোমার কাছে ভূত মনে হয় শুনি? আচ্ছা বাদ দিন এসব, আপনি এখানে এই সময়? এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখে চলে আসলাম। তা তুমি এখানে কি করছো? টিউশনি করাতে এসেছিলাম, এখন বাসায় যাচ্ছি। ও আচ্ছা, এসো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থাক, এখন আর আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি চলে যেতে পারবো। আমার কোনো কষ্ট হবে না, বরং নিজেকে ধন্য মনে হবে। আর কথা না বাড়িয়ে উঠে বসো, এই সময় আমি কিছুতেই তোমাকে একা রেখে কোথাও যাবো না। শ্রাবণী একটু মুছিয়ে হাসি দিয়ে বাইকে উঠে আবিরের কাঁধে হাত রাখে। আবির বাইক চালাতে শুরু করে। একটু পর শ্রাবণীর বাসার সামনে সে বাইক থামায়। শ্রাবণী বাইক থেকে নেমে বলে, অসংখ্য ধন্যবাদ বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আপনি সাবধানে বাসায় যাবেন। গুড নাইট। রাতে কল করবো, রিসিভ করো। এখন আসি, টাটা। বলি আবির বাইক চালিয়ে চলে আসে। শ্রাবণী বাসার ভিতরে গিয়ে দেখে সবাই নিচে বসে আছে। শ্রাবণী তার মামার কাছে গিয়ে 12,000 টাকা দিয়ে বলে, এই নাও মামা, এখানে 12,000 টাকা আছে, আমি রুমে যাই, একটু পড়তে হবে। তুই রুমে চলে গেল, কাজগুলো করবে কে, তোর বাপ? আমি তো সব কাজ করেই গেলাম আমি। অভ্রের বন্ধু এসেছে, কফি বানিয়ে দিয়ে তারপর রুমে যা। শ্রাবণী ঠিক আছে বলে রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে চলে যায় অব্র রুমে। অব্র শ্রাবণীর হাতে কফি দেখে বলে, আরে আপু, তুমি কফি নিয়ে এসেছো কেন? আর এতক্ষণ তুমি কোথায় ছিলে? একজনই আছে যে শ্রাবণীকে ভালোবাসে। অব্র কখনো শ্রাবণীর সাথে খারাপ আচরণ করে না। নিজের বড় বোনের মতো সম্মান করে অব্র শ্রাবণীকে। প্রায় অব্র লুকিয়ে লুকিয়ে শ্রাবণীকে লেখাপড়ার খরচ দেয়। শ্রাবণীর কাছে যে টাকা থাকে তার চেয়ে আরও অনেক বেশি টাকা খরচ হয় ডক্টরি পড়তে। শ্রাবণী প্রথমে নিতে না চাইলেও অব্র বলে। কয়েক মাস আগে শ্রাবণী আজ অ্যাডমিশন নিতে যাবে। কাল টিউশনি থেকে বেতন পেয়েছে। বাসা থেকে বের হতে গেলে আজাদ চৌধুরী বলে, এই কোথায় যাচ্ছিস তুই? আজ ডাক্তারি ফাইনাল ইয়ারের জন্য অ্যাডমিশনের শেষ দিন মামা, তাই অ্যাডমিশন হতে যাচ্ছি। কাল বেতন পেয়েছিস আর আমার টাকা না দিয়ে তুই যাচ্ছিস অ্যাডমিশন নিতে? মামা, আমি তোমাকে সামনের মাসে সব টাকা দিয়ে দিব, এই টাকাগুলো আমার সব লেগে যাবে। তোর অ্যাডমিশন হলো কি হলো না তা আমার দেখে লাভ নেই। আমার এ মাসে টাকা দিয়ে তারপর যা, কোথায় যাবি। শ্রাবণী অনেক আকুতি মিনতি করে
কিন্তু তবুও তার মামার পাষাণ হৃদয় গলে না। শ্রাবণী তার ব্যাগ থেকে 12,000 টাকা বের করে দিয়ে এই রুমে গিয়ে শুয়ে শুয়ে কান্না করছে। তখনই অব্র শ্রাবণীর রুমে গিয়ে শ্রাবণীর কাঁধে হাত রাখে। শ্রাবণী চোখের বালি মুছে উঠে অব্রকে দেখে বলে, অভ্র, তুই কিছু বলবি ভাই? অব্র শ্রাবণীর দিকে 20,000 টাকা বাড়িয়ে দিয়ে বলে, এখানে 20,000 টাকা আছে আপু, সময় নেই, যাও গিয়ে অ্যাডমিশন হয়ে আসো। তুই পাগল হয়ে গেছিস? এতগুলো টাকা আমি এই টাকা নিতে পারবো না। আমি যদি তোমার নিজের ভাই হতাম তাহলে কি নিতে না আপু? আর তাছাড়া আমি তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি না তো, যখন তুমি ডক্টর হয়ে যাবে তখন আমাকে দিয়ে দিও। কিন্তু ভাই, মামা মামি জানলে? কেউ জানবে না আপু, আমাদের ভাই বোনের কথা আমাদের মাঝেই থাকবে। এখন আর কথা না বলে টাকাগুলো নাও তো। শ্রাবণী অব্র থেকে টাকা নিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অব্র শ্রাবণীকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, আমার ডক্টর আপুর চোখে পানি কিন্তু মানায় না। শ্রাবণী অব্রের কথা হেসে দেয়। এরপর চলে যায় ভার্সিটিতে। আর সেই দিন থেকে শ্রাবণী মনে প্রাণে বিশ্বাস করে তাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে তার একটা ভাই আছে। একটু আগে শ্রাবণী টেবিলে কফির ট্রে রাখতে রাখতে বলে, টিউশনি থেকে একটু আগে আসলাম। তুই কখন ফিরেছিস? অনেকক্ষণ আগে। আচ্ছা তুমি রুমে গিয়ে রেস্ট নাও এখন। তোদের আর কিছু লাগবে? না আপু, আর কিছু লাগবে না, তুমি রুমে যাও। সারাদিন ক্লাস করে এসে আবার টিউশনি করাতে গিয়েছিলে, খুব ক্লান্ত লাগছে তোমাকে। আচ্ছা ভাই, আমি রুমে যাই, আর কিছু লাগলে আমাকে ডাকিস। অব্র ঠিক আছে বলতেই শ্রাবণী মিষ্টি একটা হাসি দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। কিছু সময় পর হঠাৎ মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে আবির কল করেছে। ঠোকের কোণে এক চিলটে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করতে আবির বলে, কে ম্যাডাম শ্রাবণী, কি করছো? পড়ছিলাম। আপনি কি করছেন? এখন আপনি করে বলবে, তুমিও বলবে কবে? বলবো, একটু সময় যাক। আসলে কখনো কাউকে তুমি করে বলিনি তো, তাই অভ্যেস নেই। আচ্ছা, তাই খাবার খেয়েছো? না, একটু পর খাবো। আপনি খেয়েছেন? একটু আগেই খেয়ে রুমে আসলাম। আচ্ছা, কাল একটু তাড়াতাড়ি ভার্সিটি আসতে পারবে? কেন, কোনো জরুরি কিছু আছে নাকি কাল? না, তেমন কিছু না, এমনি আর কি। আচ্ছা, চেষ্টা করব। এখন রাখি, মামি মনে হয় খেতে ডাকছে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। বলেই কল কেটে দেয় শ্রাবণী। কল কেটে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, সরি আবির, আপনাকে মিথ্যে বলার জন্য। সত্যিটা বলার সাহস যে আমার নেই। আপনাকে কি করে বলি? আমি চাইলেও এখন খেতে পারবো না। সবার খাওয়া শেষ হলে অবশিষ্ট যা থাকবে তাই আমাকে খেতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে শ্রাবণের। চোখের পানি মুছে টেবিলে থাকা গ্লাস থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে আবার পড়তে বসে। একটু পর নিচে থেকে আফসিয়া চৌধুরী চেঁচিয়ে শ্রাবণীকে ডাকতে থাকে। শ্রাবণী বই বন্ধ করে দৌড়ে নিচে গিয়ে বলে, মামি, আমাকে ডাকছিলে? এই না বাবের বেটি, টেবিলে খাবার দেখ যা। শ্রাবণী কিছু না বলে চুপচাপ টেবিলে খাবার এনে সবাইকে সার্ভ করে দেয়। সবার খাওয়া শেষ হলে অবশিষ্ট যা থাকে তাই খেয়ে সব কিছু ধুয়ে গুছিয়ে গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার জন্য কফি বানিয়ে সবার রুমে দিয়ে এসে সকালে নাস্তা বানিয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে বাসা থেকে বের হতেই দেখে আবির বাইক নিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। কিছুটা অবাক হয়ে যায় শ্রাবণী আবিরকে এখানে দেখে। আবিরের কাছে গিয়ে শ্রাবণী বলে, আপনি এত সকালে এখানে? বাইকে ওঠো আগে, পরে কথা হবে। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে তোমার জন্য, কোথায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কেন, আপনি বাসা থেকে খেয়ে আসেননি? আগে উঠো, পরে বলছি সব। এরপর শ্রাবণী আবিরের বাইকে বসতেই আবির বাইক স্টার দিয়ে চলে আসে একটা রেস্টুরেন্টে। শ্রাবণী বলে, আপনি গিয়ে খেয়ে আসুন, আমি এখানেই আসি। এটা তো হচ্ছে না, তোমাকে আমার সাথে যেতে হবে। আমি বাসা থেকে খেয়ে এসেছি, আপনি যান। সেটা তোমার মুখ দেখেই বুঝতে পারছি। এসো তো আমার সাথে। বলেই আমি শ্রাবণীর হাত ধরে টেনে রেস্টুরেন্টে চলে যায়। এরপর দুজনে একটা টেবিলে বসে পড়ে। আবির একজন ওয়েটার ডেকে শ্রাবণীকে বলে, নাও, কি খাবে এবার অর্ডার করো। আপনি আপনার পছন্দ মতো কিছু একটা বলে দিন। আচ্ছা, বিরিয়ানি খাবে? এই রেস্টুরেন্টের বিরিয়ানি খুব ভালো।
শ্রাবণী হেসে বলে। ঠিক আছে, তাহলে তাই বলে দিন। এরপর আবির ওয়েটারকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসতে বলে। ওয়েটার গিয়ে একটু পর 2 প্লেট বিরিয়ানি নিয়ে চলে আসে। শ্রাবণী খাবার সামনে নিয়ে বসে আছে দেখে আবির বলে, কি হলো, খাচ্ছ না কেন? শুরু করো। করছি। এরপর দুজন খেতে শুরু করে। আজ কতদিন পর শ্রাবণী মন ভরে খাচ্ছে, সে নিজেও জানে না। আবির খেয়াল করে শ্রাবণীর প্লেট খালি হয়ে গেছে। আবির ওয়েটারকে আরও 1 প্লেট বিরিয়ানি নিয়ে যেতে বলে। ওয়েটার বিরিয়ানি দিয়ে গেলে আবির শ্রাবণীর প্লেটে সার্ভ করে দেয়। শ্রাবণী চুপচাপ খেতে থাকে। খাওয়ার শেষে আবির বলে, বাসা থেকে খেয়ে সেই অবস্থা, আর খেয়ে না আসলে কি যে হতো। শ্রাবণী কিছুটা লজ্জা পায় আবিরের কথায়। লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আসলে অনেক দিন পর বিরিয়ানি পেলাম তো তাই। আর সত্যি বিরিয়ানিগুলো খুব মজা। আচ্ছা, এবার যাওয়া যাক, চলো। বলি আবির খাবারের বিল দিয়ে শ্রাবণীকে নিয়ে ভার্সিটি চলে আসে। শ্রাবণী আবিরকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে যায়। শ্রাবণী চলে যেতেই আকাশ আবিরের কাছে এসে বলে, কি রে, কতদূর প্রপোজ করেছিস? না, এখনো করিনি। আচ্ছা আকাশ, এটা না করলে হয় না? না হয় না, এটাই তোর কাছে আমার শেষ চাওয়া আবির। আমি সেদিনের অপমানের কথা আমি কিছুতেই বলতে পারছি না। আর তুই যদি সত্যি আমাকে তোর ভাই মনে করিস, তবে এটা তোকে করতেই হবে। ঠিক আছে, এখন ক্লাসে চল, লেট হচ্ছে। বলি আবির আর আকাশ দুজনেই ক্লাসে চলে যায়। প্রথম ক্লাস শেষ হতেই আবিরের মোবাইলটা বেজে ওঠে। আবির মোবাইল হাতে নিয়ে দেখে শ্রাবণীর কল রিসিভ করে আবির বলে, শ্রাবণী বলো। কোথায় আপনি? ক্লাসরুমে। কেন বলো? ক্লাস করতে ভালো লাগছে না, চলো না ঘুরতে যাই। আমিও তোমাকে ঘুরতে যেতে বলতাম। ঠিক আছে, আমি গেটের সামনে আসছি, তুমি চলে আসো। ঠিক আছে, আসছি। বলি কল কেটে আবির আকাশকে বলে ক্লাস থেকে বের হয়ে গেটের সামনে গিয়ে দেখে শ্রাবণী আগে থেকেই দাঁড়িয়ে আছে। আবির বাইক নিয়ে শ্রাবণীর সামনে আসতেই শ্রাবণী আবিরের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসে। আবির মুচকি এসে শ্রাবণীকে নদীর পাড়ে চলে যায়। বাইক সাইড করে দুজনে নদীর পাড়ে গিয়ে বসে। কিছু সময় দুজনে চুপচাপ থাকার পর শ্রাবণী বলে, আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলো, কি বলবে? এত মেয়ে আপনার জন্য পাগল, তাদের কারোর সাথে কথা বলেন না, আর আপনি নিজে থেকে আমার বন্ধুত্ব করলেন কেন? সত্যিটা বলবো? সত্যিটাই তো শুনতে চাই। আমি তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকেই আমার মনে তোমার জন্য একটা জায়গা হয়ে গেছে। আর তোমাকে ধীরে ধীরে কবে কখন ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। মজা করছেন আমার সাথে? কোথায় আপনি আর কোথায় আমি? আর আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন? আমি কোনো মজা করছি না শ্রাবণী, আমি সত্যি বলছি, আই লাভ ইউ। আপনার সাথে আমার যায় না আবির। কেন যাবে না শ্রাবণী? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য আমি সবার সাথে লড়তে পারবো, শুধু তুমি আমার পাশে থেকো। কিন্তু আপনার বাবা মা কখনো আমার সম্পর্কে জানলে তারা আমাকে মেনে নিবে না আবির। আমার বাবা মা সবার মতো নয় শ্রাবণী, তারা আমার সুখের জন্য সব করতে পারে। কিন্তু আমার ভয়, যদি আপনি কখনো আমার সত্যিটা জেনে আমাকে ছেড়ে চলে যান। আমি কোনো সত্যি মিথ্যে জানি না শ্রাবণী, আমি তোমার হাত ধরে বাগেটের জীবন পথ চলতে তাই কখনো হাত ছাড়বো না, এই তোমাকে শুয়ে কথা দিলাম। আবির শ্রাবণীর হাত শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবণী আবিরের দিকে তাকিয়ে চোখের পানি মুছে দেয়। শ্রাবণী আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। আবিরও শ্রাবণীকে জড়িয়ে ধরে মনে মনে বলে, আই এম সরি শ্রাবণী, আমি তোমার সাথে এই খেলা খেলতে চাইনি, কিন্তু কি করবো বলো? আকাশকে কথা দিয়েছি, ওর অপমানের প্রতিশোধ আমি নেব। আর যদি তুমি আমাকে ফিরে দিতে তাহলে হয়তো তোমার মনটা ভাঙতো না। বলে আবিরও চোখের পানি ছেড়ে দেয়। আবির শ্রাবণীর সাথে অভিনয় করতে করতে কখন যে শ্রাবণীকে সত্যি ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। শ্রাবণী আবিরকে অবাক করে দিয়ে শ্রাবণী আবিরের দুগালে হাত রেখে কপালে গালে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরে। আবির শুধু চুপচাপ চোখের পানি ফেলে যাচ্ছে। আবিরের ইচ্ছে করছে নিজের বুকের মধ্যে লুকিয়ে নিতে শ্রাবণীকে। আরও কিছু সময় দুজন সেখানে বসে থেকে আবির শ্রাবণীকে তার বাসায় দিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতেই আশার রায়জাদা ছেলেকে দেখে চমকে যায়। চোখ লাল হয়ে আছে। আশার রায়জাদা ছেলের কাছে এসে বলে, কিরে বাবা, তোর চোখ মুখের এই অবস্থা কেন? তুই কি কান্না করেছিস? আবির কিছু না বলে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ছেলেকে এমন করে কান্না করতে দেখে কিছুটা ঘাবড়ে যায় আশা রায়জাদা। কি রাবির, কি হয়েছে তোর?
তুই এমন করে কান্না করছিস কেন? আমায় বল তোর কি হয়েছে? আমি তার আম্মুকে ছেড়ে দিয়ে কিছু না বলে দৌড়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। এইদিকে শ্রাবণী বাসায় আসতে তার মামি বলে, কিরে নবাবজাদি, এত সময় কোথায় ছিলি? বাসায় কাজ কে করতে হবে সেটা কি ভুলে গেছিস? আমি এক্ষুনি চেঞ্জ করে করছি মামি। তাড়াতাড়ি সব কাজ শেষ কর। এখনো মুখ দেখিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যা। শ্রাবণী কিছু না বলে চলে যায় রুমে। রুমে গিয়ে চেঞ্জ করে এসে বাসার সব কাজ মাত্র রুমে এসে বসেছে, তখন মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে তুলি কল করেছে। কল রিসিভ করতেই তুলি বলে, কি রে, আবির ভাইয়াকে পেয়ে আমাকে ভুলে গেছিস? তোকে কেন বলবো পেতনি, আসলে ওনার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, আর বাসায় এসে কাজ শেষ করে মাত্র বসলাম। তুই এত অবহেলা সহ্য করে ওখানে কেন পড়ে আছিস? কোথায় চলে গেলেই পারিস। আগেই যেতে পারিনি, আর এখন তো আরই যেতে পারবো না। এখন কেন? আবির ভাইয়ার জন্য? আজ আবির আমাকে প্রপোজ করেছে। সত্যি? তুই কি বললি আবির ভাইয়াকে? হ্যাঁ বলেছি, আমিও যে ওনাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। হ্যাঁ, আর আমি, তুই আবির ভাইয়াকে মনে মনে ভালোবেসে আমাকে কিছুই বলিসনি? রাগ করিস না দোস্ত, আমি কখনো ভাবিনি আবির আমাকে ভালোবাসবে। তোর জীবনে বুঝি অবশেষে সুখ আসতে চলেছে। আবির আমাকে সত্যিই খুব ভালোবাসে, আমি ওর চোখে সেই ভালোবাসা দেখেছি। তখন নিচ থেকে আখি চিৎকার করে শ্রাবণকে ডাকছে। শ্রাবণী তুলিকে পরে কল করছি বলে কল কেটে দৌড়ে নিচে এসে আখিকে বলে, বোন বলো, আমায় ডাকছিলে? আখি শ্রাবণীর গালে থাপ্পড় দিয়ে বলে, আয় ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে বোন বলিস? আর তোকে সেই কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? কোন নাগ, বাবারে এগুলো কি ভাষা, কোন নাগরের সাথে কথা বলছিলি? একটু আগে কাজে রুমে গিয়েছিলাম তো, একটু ক্লান্তি লাগছিল, তাই শুনতে পাইনি। এখন বলো কেন ডাকছিলে? আমার রুমে গিয়ে দেখ রুমের কি অবস্থা। কে গোছাবে? তোর বাপ? তখনই অব্র সিঁড়ি দিয়ে নামতে নামতে আখিকে বলে, আখি, এটা কেমন ব্যবহার তোর? আপু তোর বড় না ছোট? সরি বল আপুকে। এই ছোট লোকটার জন্য তোর এত কিসের দরদ ভাইয়া? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস, কিন্তু তুই লেখাপড়া শিখতে গিয়ে এসব শিখে এসেছিস। অভ্র বাদ দে ভাই, আমার জন্য তোরা ঝগড়া করিস না। আপু, তুমি কিছু বলো না বলেই ও তোমার সাথে এমন ব্যবহার করে। প্লিজ ভাই এসব বাদ দে। আর তুই কি কোথাও যাচ্ছিস? আপু, একটু বাইরে যাব, বন্ধুদের সাথে ঘুরতে। আচ্ছা যা তাহলে, আর তাড়াতাড়ি ফিরে আসিস বাসায়, বেশি রাত যেন না হয়। ঠিক আছে আপু। বলেই অব্র আখির দিকে রাগীভাবে তাকিয়ে চলে যায়। শ্রাবণী গিয়ে আখির রুম গুছিয়ে কিছু খেয়ে চলে আসে টিউশনি করাতে। টিউশনি শেষ করে রাস্তা দিয়ে হাঁটছে। আজও তাকে আবির বাইক নিয়ে বসে আছে। শ্রাবণী আবিরকে দেখে বলে, আজ আবার কোন কাজে এসেছেন এদিকে? আমার হবু বউকে তার বাসায় ড্রপ করার জন্য। শ্রাবণী আবিরের মুখে বউ শুনে লজ্জা পায়। আবির শ্রাবণীকে বলে, হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে। শ্রাবণী মুচকি এসে বাইকে উঠে আবিরের কোমর জড়িয়ে ধরে বসে। আবির মুচকি এসে বাইক চালাতে শুরু করে। একটু পর শ্রাবণীর বাসার সামনে এসে বাইক থামাতেই শ্রাবণী বাইক থেকে নেমে আবিরের কপালে চুমু দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। আবির হাসতে হাসতে বাইক নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতেই আকরাম রায়জাদা ছেলেকে কাছে ডেকে বলে, কি রে আবির, তোর আম্মু বলল তুই নাকি ভার্সিটি থেকে এসে কান্না করেছিস। কি হয়েছে তোর? কোনো কারণে মন খারাপ? তেমন কিছু না আব্বু, এমনি একটু আপসেট ছিলাম, তেমন কিছু হয়নি। যদি কোনো প্রবলেম হয় আমাদের বল, আমরা যদি পারি ঠিক করে দেব। তেমন কিছু না আব্বু, আমি রুমে গেলাম, মাথাটা ব্যথা করছে। বলি আবির নিজের রুমে চলে যায়। আশা রায়জাদা তার হাজব্যান্ডকে বলে, আমার ছেলের কিছু হয়েছে আমি নিশ্চিত। আমার যে ছেলে সবসময় হাসি খুশি আর মজা করত, হঠাৎ করে কোনো কারণ ছাড়া এমন হয়ে গেল। আমি তো জিজ্ঞেস করলাম, কিন্তু ও তো কিছু বলল না। কাল একবার আকাশের সাথে কথা বলে দেখো, আকাশ হয়তো কিছু বলতে পারবে। ঠিক আছে, তাই করব। এখন আর তুমি চিন্তা করো না তো। আমার এমন হাসি খুশি ছেলেটা হঠাৎ করে এমন হয়ে গেছে, চিন্তা না করে কি উপায় আছে বলো? ঠিক আছে, তুমি বসে বসে চিন্তা করো,
আমি রুমে গেলাম। বলেই আকরাম রায়জাদার রুমে চলে যায়। আশা রায়জাদা বসে বসে ভাবছে তার ছেলের কি হয়েছে। এদিকে শ্রাবণী বাসায় এসে সব কাজ শেষ করে কিছু সময় পরে সবাইকে রাতের খাবার সার্ভ করে দেয়। সবাই খেয়ে উঠে গেলে শ্রাবণী সব গুছিয়ে রেখে কিছু খেয়ে রুমে এসে আবিরকে কল করে। আবির কল রিসিভ করে বলে, কি ম্যাডাম, এই বুঝি সময় হলো আমাকে কল করার? পড়ছিলাম, সামনে এক্সাম তো তাই। আচ্ছা, তো খেয়েছো? মাত্র খেয়ে আসলাম। আপনি খেয়েছেন? আচ্ছা, তুমি কি এখনো আমাকে আপনি করে বলবে? তাহলে কি বলে ডাকবো? তুমি বলবে, যেমনটা আমি তোমাকে বলি। আচ্ছা বলবো। কবে বলবে? এখন থেকেই বলবে। আমি কিন্তু কান্না করব জোর করলে। আচ্ছা, কথা বলতে হবে না, রাখছি, বাই। এই না, শোনো। বলো। ভালোবাসি তো তোমাকে। যাক, অবশেষে তুমি করে বললে তাহলে। তুমি না খুব পচা, জোর করে তুমি বলিয়েই ছাড়লে। আমি যে পচা সেটা আমি জানি তো। খেয়েছো কিনা সেটা তো বললে না। খেয়েছি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে। শ্রাবণী ঠিক আছে বলে কল কেটে একা একা হাসছে। উঠে গিয়ে তার আব্বু আম্মুর ছবির কাছে গিয়ে বলে, জানো আব্বু আম্মু, আমি আর একা নেই। আমাকে ভালোবাসার জন্য এখন আবির আছে। আমাকে খুব ভালোবাসে। আমিও আবিরকে খুব ভালোবাসি। কেন বাসবো না বলো? আমার মতো একটা মেয়ে যে কেউ কাউকে ভালোবাসবে সেটাই তো আমি জানতাম না। তোমরা আমাদের জন্য দোয়া করো। এখন ঘুমিয়ে পড়ি, নয়তো সকালে ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। তখন আবার সাহেব রাগ করবে। বলেই রুমের লাইট অফ করে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকরাম রায়জাদা আকাশকে কল করে তার অফিসে ডাকে। আকাশ অফিসে এসে আকরাম রায়জাদাকে বলে, কি হয়েছে আঙ্কেল, এমন জরুরি খবর দিলেন? তোর কাছে কিছু জানতে চাই, সত্যি করে বলবি আকাশ। আঙ্কেল বলুন, কি জানতে চান? আচ্ছা, আবিরের কি হয়েছে জানিস তুই? আজকাল সব সময় মন খারাপ করে থাকে। গতকাল নাকি কান্না করতে করতে ভার্সিটি থেকে বাসায় ফিরেছে। আকাশের বুঝতে বাকি নেই আবিরের কান্নার কারণ। আকাশ মনে মনে বলে, আবির কি তবে শ্রাবণীকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? কিন্তু এটা কি করে হতে পারে? আকাশকে চুপ করে থাকতে দেখে আকরাম রায়জাদা আবার বলল, কিরে, চুপ করে আছিস কেন? বল, তুই কিছু জানিস? না আঙ্কেল, আমায় তো কিছু বলেনি। আচ্ছা, আবিরকে আমি জিজ্ঞাসা করে দেখি। আঙ্কেল, ওর কি হয়েছে? ঠিক আছে, তুই আজই আবিরের থেকে জেনে আমাকে জানাবে, কেমন? আকাশ ঠিক আছে বলে অফিস থেকে বের হয়ে ভার্সিটিতে চলে আসে। এইদিকে আবির আর শ্রাবণী ভার্সিটির পুকুর পাড়ে বসে আছে। শ্রাবণী আবিরের বুকে মাথা রেখে বসে আছে। আবির পারছে না উঠে এখান থেকে চলে যায়। তার মন বারবার তাকে এই খেলা বন্ধ করে শ্রাবণীকে ভালোবাসতে বলছে, কিন্তু আকাশকে দেয়া কথার জন্য কিছুই করতে পারছে না। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 মাস। শ্রাবণীর ফাইনাল এক্সাম চলে আসে। আবির আর আকাশ বসে আছে। আকাশ বলে, আবির, এখন তুই শ্রাবণীকে ছেড়ে দে। আজ থেকে শ্রাবণের এক্সাম চলছে, এক্সামটা শেষ হোক তারপর বলবো। আচ্ছা, তুই আবার সত্যি সত্যি ওই মেয়েকে ভালোবেসে ফেলিনি তো? দেখ, যদি এমন কিছু হয় তবে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আবির একবার ভাবছে সব সত্যি বলে দিবে যে সে শ্রাবণীকে সত্যি ভালোবাসে, কিন্তু আকাশের কথা শুনে আর কিছু বলতে পারে না। আবিরকে চুপ করে থাকতে দেখে আকাশ আবার বলে, কিরে, তুই চুপ করে আছিস কেন? বল কিছু। শ্রাবণের এক্সাম শেষ হোক তারপর এই নাটক শেষ করে দেবো। আমারও আর ভালো লাগছে না এই নাটক করতে। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, তুই থাক, আমি আসছি, একটু কাজ আছে। বলেই আবির সেখান থেকে উঠে শ্রাবণীর কাছে চলে আসে। শ্রাবণী আবিরকে জড়িয়ে ধরে বলে, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো করে এক্সাম দিতে পারি। অবশ্যই পারবে। তোমার যে স্বপ্ন তুমি ডক্টর হবে, সেই স্বপ্ন যে তোমাকে পূরণ করতেই হবে। আচ্ছা, এক্সামের সময় হয়ে গেছে, আমি আসি। বলেই আবিরের গালে চুমু দিয়ে চলে যায়। আবির সেখানে দাঁড়িয়ে থেকে চোখের পানি ছেড়ে দেয়। আর কিছুদিন পর তার শ্রাবণী তাকে ঘৃণা করবে, তার সাথে হয়তো আর কখনো কথাই বলবে না। এইসব ভেবে আবিরের বুক ফেটে যাচ্ছে। চোখের পানি মুছে বাসায় চলে আসে। এভাবে দেখতে দেখতে শ্রাবণীর সকল পরীক্ষা শেষ হয়ে যায়। লাস্ট এক্সাম দিয়ে বের হয়ে সে আবিরের সাথে ছেলেটাকে দেখে শ্রাবণী ভয় পেয়ে যায়। কাছে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বর্তমান। ডক্টর শ্রাবণী, ভিতরে আসবো?
ডাক্তার আজাদের ডাকে বাস্তবে ফিরে শ্রাবণী। শ্রাবণী থতমত খেয়ে যায় এমন হঠাৎ করে কারো ডাক শুনে নিজেকে সামলে নিয়ে বলে, ইয়েস ডাক্তার আজাদ, কাম। ডাক্তার আজাদ ভিতরে এসে চেয়ারে বসতে বসতে বলে, পেশেন্টের সেন্স ফিরেছে, বাট ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি অক্সিজেন লাগিয়ে আপনাকে ডাকতে আসলাম। ইট ইজ নর্মাল ডক্টর আজাদ, এত বড় একটা অপারেশনের পর এমনটা হওয়াই স্বাভাবিক, তাই নয় কি? ইউর রাইট, বাট প্লিজ একবার আপনি আসুন, পেশেন্ট একবার দেখে যান। শ্রাবণী চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি যান, আমি আসছি। ডাক্তার আজাদ ঠিক আছে বলে চলে যায়। শ্রাবণী চাইছে না আর আবিরের মুখোমুখি হতে, যদিও সে আবিরকে আজও ভালোবাসে, কিন্তু সেদিনের সেই কথাগুলো আজও শ্রাবণীর মনে দাগ কেটে আছে। কোথাও না কোথাও একটু অভিমান জমে আছে আবিরের প্রতি। শ্রাবণী চোখ বন্ধ করে মনে মনে বলে, না, সেই আগে শ্রাবণী আমি নই, আমি এখন ডক্টর শ্রাবণী। আর আমি আমার প্রাক্তন প্রেমিককে নয়, ডক্টর হয়ে একজন পেশেন্টকে দেখতে যাব। বলি নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে নিজের চেম্বার থেকে বের হয়ে আবিরের কেবিনে যায়। গিয়ে দেখে সেখানে আবিরের আব্বু আম্মু আকাশ দাঁড়িয়ে আছে। শ্রাবণীকে দেখে আকাশ চমকে ওঠে। শ্রাবণীর কাছে তো কিছু বলতে যাবে তার আগেই শ্রাবণী হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, প্লিজ আপনারা সবাই বাইরে যান, এত মানুষ একসাথে পেশেন্টের সামনে থাকলে পেশেন্টের ক্ষতি হবে, প্লিজ বাইরে যান আপনারা সবাই। শ্রাবণীর কথা শুনে আকরাম রায়জাদা সবাইকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে যেতেই আকাশ বলে, আঙ্কেল শ্রাবণী এখানে, এবার আবির আগের মতো হয়ে যাবে। আমি শ্রাবণীকে সত্যি বলে দেব, তাহলে শ্রাবণী আবার আবিরের জীবনে ফিরে আসবে। আগে আবির সুস্থ হোক, তারপর দেখা যাক কি করা যায়। আকাশ ঠিক আছে বলে একটা বেঞ্চে বসে পড়ে। এইদিকে আবির শ্রাবণীকে দেখে ওঠার চেষ্টা করলে শ্রাবণী আবিরের মাথায় হাত রেখে বলে, একদম উত্তেজিত হবে না, এতে তোমার ক্ষতি হবে, চুপচাপ শুয়ে থাকো। শ্রাবণী খেয়াল করে আবির কিছু বলতে চাইছে। শ্রাবণী ডক্টর আজাদকে বলে, ডক্টর আজাদ, ইমিডিয়েটলি ঘুমের ইঞ্জেকশনের ব্যবস্থা করুন তো। উনি যে রকম করছে এতে করে ওনার ক্ষতি হয়ে যেতে পারে। ডক্টর আজাদ ঠিক আছে বলে একজন নার্সকে ইশারায় বলে ইঞ্জেকশন রেডি করতে। আবির শ্রাবণীর দিকে তাকিয়ে ছটফট করছে। শ্রাবণী আবিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চুপ করে শুয়ে থাকো, তুমি যদি এমন করো তাহলে আমি এখান থেকে চলে যাব। আবির শ্রাবণীর কথা শুনে শান্ত হয়ে যায়। এরপর নার্স ইঞ্জেকশন রেডি করে দিলে শ্রাবণী আবিরকে ইঞ্জেকশন দিতেই আবির ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। এরপর শ্রাবণী ডক্টর আজাদকে বলে, আমি আমার চেম্বারে যাচ্ছি, পেশেন্টের সাথে যারা এসেছে তাদের মধ্যে কাউকে আমার চেম্বারে আসতে বলুন। শ্রাবণী আবিরের কেবিন থেকে বের হয়ে সোজা নিজের চেম্বারে চলে যায়। এরপর ডক্টর আজাদ এসে আকরাম রায়জাদাকে বলে, আমি যাচ্ছি আঙ্কেল, আপনি আন্টির পাশে থাকুন। বলি আকাশ শ্রাবণীর চেম্বারের সামনে এসে নক করতে শ্রাবণী বলে, ইয়েস কাম। আকাশ ভেতরে ঢোকে শ্রাবণীর পা জড়িয়ে ধরে কান্না করে বলে, আমার ভুল হয়ে গেছে শ্রাবণী, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম, তাই নিজের ভাইয়ের মতো বন্ধুর ভালোবাসা বুঝতে পারিনি। আমার পা ছাড়ুন, আর আমি এখানে আপনাকে ফালতু কথা বলার জন্য আসতে বলিনি। আমার সময়ের মূল্য আছে, সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম, সিট ডাউন অ্যান্ড লিসেন। শ্রাবণীর কথা শুনে আকাশ উঠে চোখের পানি মুছে একটা চেয়ারে বসে বলে, জি ডক্টর সাহেবা বলুন। আপনার বন্ধুর এখন যেই কন্ডিশন, তাতে করে ওনার সাথে কাউকে 24 আওয়ার্স কাউকে থাকতে হবে, টাইম টু টাইম ওনাকে মেডিসিন দেওয়ার জন্য। আপনি এই নিয়ে চিন্তা করবেন না, আমার ওয়াইফ তুলিকে আমি কল করে আসতে বলেছি। হোয়াট? তুলি আপনার ওয়াইফ মানে? সে অনেক কথা অন্য একদিন বলবো, আপনার যেদিন সময় হবে। তো আপনি কি মেডিসিনগুলো লিখে দিবেন? দিচ্ছে, জাস্ট ওয়েট। বলে শ্রাবণী কিছু মেডিসিন লিখে দেয়। আকাশ ধন্যবাদ বলে চলে যায়। আকাশ চলে যেতেই শ্রাবণীর চোখের পানি ছেড়ে দেয়, আবার হারিয়ে যায় সেই অতীতে। আবির, উনি তোমার সাথে কি করছে? আকাশ আমার বেস্ট ফ্রেন্ড, তো আমার সাথে থাকবে, এটা স্বাভাবিক। উনি তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এই লোকটা তো অনেক বাজে। আমার বন্ধু সম্পর্কে আর একটা বাজে কথাও শুনতে চাই না।
এই মেয়ের সাথে এত কথা বলার কি আছে আবির? চল তো এখান থেকে। আমি আকাশের সাথে চলে যেতে নিলে শ্রাবণী দৌড়ে আমার সামনে গিয়ে বলে, আবির, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ কেন? তো আমাকে কোলে করে নিয়ে যাবি নাকি? আমি আমার আবিরের সাথে কথা বলছি, আপনি কেন আমাদের মাঝে কথা বলছেন? আবির সো ফানি। আবির কখনোই তোমার ছিল না, আর না আছে। আবির, উনি কি বলছে এসব? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আবির কিছুই বলবে না। আমার থেকে শোনো, মনে আছে আমি একদিন তোমাকে প্রপোজ করেছিলাম বলে তুমি আমার গালে থাপ্পড় মেরেছিলে? তার প্রতিশোধ নেওয়ার জন্য আবির এতদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল আমার কথাই। তুমি ভাবলে কি করে তোমার মধ্যে একটা মেয়েকে আবির রায়জাদা ভালোবাসবে? আকাশের কথা শুনে শ্রাবণী পাথর হয়ে গেছে। তুলি অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। শ্রাবণী আবিরের দুই গালে হাত রেখে বলে, আবির, তুমি বলো, উনি যা বলছে সব মিথ্যে? তুমি আমাকে ভালোবাসো, বলো না আবির। আবির শ্রাবণীর হাত সরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। শ্রাবণী আবার আবিরের দু গালে হাত রেখে নিজের মুখোমুখি করে বলে, আবির, তুমি না বলেছিলে আমি তোমাকে ভালোবাসলে কখনো আমার চোখে পানি তুমি ঝরতে দিবে না? এই দেখো, আমার চোখ থেকে পানি ঝরছে। এই জন্যই কি বলেছিলে আমার হাত ধরে সারা জীবন আমার পাশে থাকবে? আবির কিছুই বলবে না। আমি যা বলছি সেটাই সত্যি। আর তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ে ভালোবেসে আবির পাবে, এটাই কি বলো তো? আমি আবিরের সাথে কথা বলছি, আপনাকে চামচামি করতে বলিনি। শ্রাবণীর ধমক শুনে আকাশ ভয় পেয়ে যায়। তুলিও বেশ অবাক হয় শ্রাবণীর এভাবে কথা বলতে দেখে। যে মেয়ে কখনো মাথা নিচু করে কথা বলা ছাড়া মাথা উঁচু করেনি, আজ সেই মেয়ে এমন করে কথা বলছে। এটাই হয়তো ভালোবাসার শক্তি। নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় শ্রাবণী আজ পাগল প্রায়। শ্রাবণী আবার বলে, আমি শুধু তোমার মুখ থেকে একবার শুনতে চাই আবির, এতদিন আমার সাথে যা করেছো সবই কি তোমার অভিনয় ছিল? সত্যিই কি তুমি আমাকে ভালোবাসো না? আবির শ্রাবণীকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, না বাসি না আমি তোমাকে ভালো, শুধু আমার বন্ধুকে অপমান করার প্রতিশোধ নিতে এতদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি। শুনেছো তুমি? হ্যাপি? এবার যাও, যাও আমার সামনে থেকে। আবিরের কথা শুনে পাথর হয়ে যায় শ্রাবণী। অসহায় দুটি চোখ তাকিয়ে আছে শ্রাবণীর দিকে। চোখ থেকে বৃষ্টিধারা বয়ে যাচ্ছে শ্রাবণীর। তুলিও অবাক হয়ে আবিরের কথা শুনে। আকাশ বলে, কি মিস শ্রাবণী, এবার বিশ্বাস হলো আমার কথা? নাও গেট লস্ট। শ্রাবণী কান্না করতে করতে দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, আবির, তুমি একবার বলো, তুমি যা বলছো সব মিথ্যে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। তুমি তোমার বন্ধুকে খুশি করার জন্য আমাকে এসব বলছো, শুধু একবার বলো। আবির শ্রাবণীকে নিজে থেকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দেয়। শ্রাবণী তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আবির শ্রাবণীর কাছে এসে চুলের মুঠি ধরে বলে, বাংলা ভাষা বুঝিস না? তোর মতো মেয়েকে এই আবির রায়জাদা কখনো ভালোবাসতে পারে না। শুধু আকাশকে করা অপমানের প্রতিশোধ নিতে এতদিন তোর সাথে নাটক করছি, আন্ডারস্ট্যান্ড? তুলি এসে দৌড়ে আবিরের হাত থেকে শ্রাবণীকে ছাড়িয়ে তুলে আবিরের গালে থাপ্পড় মেরে বলে, ছি, আপনি এত খারাপ? একটা অসহায় মেয়ের সাথে এত বড় নাটক করতে আপনার বুক কাঁপলো না? আপনি জানতেন শ্রাবণীর বাবা মা নেই, মেয়েটা কত কষ্ট করে এই পর্যন্ত এসেছে, সেটা আপনি জানেন। নিজের মামার বাসায় চাকরানির মতন থেকেছে, সেখান থেকে চলে আসতে বলেছি। তাদের অত্যাচারের দাগ ও শরীরে সব জায়গায় লেগে আছে। সেখান থেকে পালিয়ে যেতে বলেছি। কেন যায়নি জানেন? আপনার জন্য। এখান থেকে চলে গেলে আপনাকে দেখতে পারবে না বলে এত অত্যাচার সহ্য করেও সেখানে ছিল। আর আপনি ওর ভালোবাসার এই প্রতিদান দিলেন? সত্যিই বড়লোকেরা যে মানুষের মন নিয়ে খেলতে পারে সেটা আপনি আবারও প্রমাণ করে দিলেন। আর এই যে মিস্টার আকাশ, বন্ধুকে শুধু থাপ্পড় মারার কথাটাই বলেছেন, আপনার নোংরামো কথাটা বলেননি। থাক তুলি, বাদ দে, আমি বিশ্বাসের মর্যাদা পেয়ে গেছি। সরি মিস্টার আবির রায়জাদা, আমি সামান্য একজন সাধারণ মেয়ে হয়ে আপনার মতো কোটিপতি ছেলেকে ভালোবেসে ভুলে গিয়েছিলাম মাটির ফুল কখনো কাচের ফুলদানিতে শোভা পায় না। বলেই কান্না করতে করতে দৌড়ে সেখান থেকে চলে যায়।
আবির হাঁটু ভাঁজ করে বসে কান্না করে দেয় সেখানে। আবিরকে এমন করে কান্না করতে দেখে আকাশ তুলি দুজনেই অবাক। আকাশ আবিরের কাছে এসে আবিরকে ধরতে গেলে আবির বলে, ছবি না তুই আমাকে, আজ তোর জন্য আমি আমার ভালোবাসার গায়ে হাত তুলেছি। আমার তো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। শ্রাবণী কান্না করতে করতে বাসায় চলে আসে। বাসায় আসতে আসফিয়া চৌধুরী বলে, কি রে হারামজাদি, কার সাথে রং ঢং করে রান্না করছিস? মামি, আমি রুমে যাচ্ছি, কথা বলতে ভালো লাগছে না এখন। দেখেছো আম্মু, আমার মুখের উপর কথা বলে দিন দিন ওর সাহস বেড়েই যাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমাকে কথা শোনাচ্ছিস? আজ তোকে আমি মেরে ফেলবো। বলে শ্রাবণীর গায়ে হাত তুলতে গেলে তুলি আসফিয়া চৌধুরীর হাত ধরে ফেলে। তুলিকে দেখে শ্রাবণী কিছুটা অবাক হয়ে আঁখি বলে, আই মে, তোমার এত বড় সাহস, তুমি আমার আম্মুকে বাধা দাও? তুলি ঠাস করে আখির গালে থাপ্পড় দিয়ে বলে, বাবা মা শিক্ষা দেয়নি কি করে বড়দের সাথে কথা বলতে হয়? অবশ্যই যার মা এমন তার মেয়ে আর কেমন হবে? শ্রাবণী চল আমার সাথে, তোকে আর এই নরকে থাকতে হবে না। বলি শ্রাবণীর হাত ধরে বাসা থেকে বের হয়ে যায়। শ্রাবণী বলে, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আজ থেকে তুই আমার বাসায় থাকবি, আর রেজাল্টে আমি তোর লন্ডনে যাওয়ার ব্যবস্থা করব। সেখান থেকে ডক্টর হয়ে ফিরে আসবি, একেবারে ওই আবির রাইজা থেকে দেখিয়ে দিবি তুই কারোর উপর নির্ভর করে বাঁচিস না। লন্ডন যেতে কত টাকা লাগবে তুই জানিস? এত টাকা তুই কোথায় পাবি? এই চিন্তাই তোকে করতে হবে না, তুই এখন তোর ফিউচার নিয়ে ভাব, বাকি সব চিন্তা মাথা থেকে বের করে দে। তুলি, আবির কেন আমার সাথে এমন করলো? আমি কি এমন অপরাধ করেছি? এইসব বাদ দিতে বলেছি না তোকে, চল আমার সাথে। এরপর তুলি শ্রাবণীকে নিয়ে তার বাসায় চলে যায়। তুলি শ্রাবণীকে এক সেকেন্ডের জন্য একা ছাড়ে না। শ্রাবণী সারা দিন আবিরকে ভুলে থাকলেও রাত হলে আবিরের সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে চোখের পানি ফেলে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 3 মাস। শ্রাবণী ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে। তার কিছুদিনের মধ্যেই তুলি শ্রাবণীর লন্ডন যাওয়ার ব্যবস্থা করে ফেলে। আজ শ্রাবণী লন্ডন চলে যাবে। রুমে বসে কান্না করছে। তুলি এসে বলে, কি রে তুই কান্না করছিস কেন? আবিরের কথা খুব মনে পড়ছে। একটাবার যদি ওকে দেখতে পেতাম। এখন তুই আবির ভাইয়াকে ভালোবাসিস? এই একটা মানুষ তো আমাকে ভালোবেসে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। চাইলেই কি ভুলে যাওয়া যায়? আমি কখনো আবিরকে ভুলতে পারবো না। দেখতে হবে আবির ভাইয়াকে। চাইলে কি দেখতে পাবো? আমি কল করে আসতে বলেছি, তুই দূর থেকে দেখে নিস। সত্যি তুই আসতে বলবি? আমার বান্ধবী যার জন্য এত কান্না করছে তাকে তো আসতে বলতেই হবে। বলেই তুলি আবির কল করে। আবির কল রিসিভ করে বলে, বলো তুলি। আপনার সাথে আমার যদিও কথা বলার ইচ্ছা নেই, শুধু আপনার বইটা ফেরত দেওয়ার জন্য কল করেছি। কাল আমি বাসায় থাকবো না, এসে আজই নিয়ে যান। ঠিক আছে, আমি আসছি। বলেই আবির বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসে তুলির বাসার সামনে। বই নিয়ে কিছু সময় কথা বলে চলে যায়। আবিরকে এত সময় লুকিয়ে লুকিয়ে দেখছিল শ্রাবণী। আবির চলে যেতে শ্রাবণী একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দেয়। তুলি কাছে এসে বলে, হয়েছে আবার, এখন গিয়ে রেডি হয়ে নে, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। শ্রাবণী চোখের পানি মুছে রেডি হয়ে নেয়। এরপর দুজনে এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টের ভিতরে ঢোকার সময় শ্রাবণী তুলিকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এই পাগলি, কান্না করছিস কেন? তুই আজ তো তোর সুখের দিন, তোর স্বপ্ন পূরণ হবে আজ থেকে। তোর কাছে আমি সারা জীবন ঋণী থাকবো তুলি। তুই না থাকলে হয়তো আমি আজ হারিয়ে যেতাম কোনো অন্ধকারে। শুধু আমি না, আরও একজন আছে যে তোর জন্য এত কিছু করছে। কে করেছে আমার জন্য এত কিছু বল? তুই ডক্টর হয়ে ফিরে আয়, সব বলবো তোকে। অনেক কিছু বলার আছে। এখন বল না তুলি। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এরপর ফ্লাইট মিস হয়ে যাবে। সব বলবো তোকে, তুই ডক্টর হয়ে ফিরে আয়। শ্রাবণী ঠিক আছে বলে তুলিকে বিদায় দিয়ে চলে যায় এয়ারপোর্টের ভিতরে। চলে যায় লন্ডন। 2 বছর পর ডক্টর হয়ে দেশে ফিরে আসে। তুলির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তুলিকে কোথাও খুঁজে পায় না। আশেপাশে মানুষের থেকে খবর নিয়ে জানতে পারে তুলির বিয়ে হয়ে গেছে। এরপর থেকে তুলি এই হসপিটালেই আছে বর্তমান। অতীতের কথাগুলো ভাবতে ভাবতে শ্রাবণের চোখের পানি গাল বেয়ে পড়ছে। চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছে
চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই একটা পরিচিত কণ্ঠে তার নাম শুনে চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, তার বেস্ট ফ্রেন্ড তুলি। তুলিকে দেখে চেয়ার থেকে উঠে ঠাস করে তুলির গালে থাপড় মেরে তুলির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণী বলতে থাকে, হেই পেতনি, কোথায় হারিয়ে গিয়েছিলি তুই? তোর মোবাইল নাম্বার বন্ধ, ফেসবুকের আইডি নষ্ট, আমাকে তুই এভাবে ভুলে যেতে পারলি কি করে? একবারও কি আমার কথা তোর মনে পড়েনি? এতটা স্বার্থপর তুই কি করে হতে পারিস? তাই বলে এতগুলো বছর পর দেখা হলো আর তুই আমাকে থাপ্পড় দিয়ে বরণ করবি? আমাকে তো আগে কিছু বলতে দিবি। পরে শুনবো তোর কথা। আয় আমার বুকে। বলেই শ্রাবণী তুলিকে জড়িয়ে ধরে। দুজনেই কান্না করে দেয়। বেশ কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে। 5 বছর পর নিজের বেস্ট ফ্রেন্ডকে পেয়ে গেছে। শ্রাবণী তুলি ছেড়ে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে বলে, এবার বল, তুই কেন সব কিছু বন্ধ করে রেখেছিস? আজ আমি যা হয়েছি সব তোর জন্য। আমার দুঃখের সময় তুই আমার পাশে ছিলি, আর আমার সুখের সময় তুই আমার পাশে নেই। তোকে অনেক কথা বলার আছে শ্রাবণী। আজ তুই যা হয়েছিস সব কিছু আবির ভাইয়ার জন্য। আমি শুধু দাবার গুটি মাত্র, সব কিছু আবির ভাইয়া করেছে। আবির করেছে মানে? কি বলছিস তুই? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। বলবো, আজ তোকে সব বলবো। এরপর তুলি বলতে শুরু করে, তোকে সেদিন কলেজে আবির ভাইয়া অপমান করে তাড়িয়ে দেবার পর। অতীত। তুলি, তোমার সাথে আমার একটু কথা আছে, প্লিজ শোনো। আপনার মতো লোকের কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই। একটা অসহায় এতে মেয়ের সাথে এত জঘন্য একটা কাজ করতে আপনার বিবেকে বাঁধলো না? এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আবিরের সাথে এভাবে কথা বলার? আবির আকাশের গালে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলে, আর কি চাস তুই? আমার জীবনটা নষ্ট করেও তোর শান্তি হয়নি? তোকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম, আর তুই আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তোর ভালোবাসা কেড়ে নিয়েছি মানে? তুই শ্রাবণীকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ বাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আমি শ্রাবণীকে, কিন্তু তোর জন্য আজ সব শেষ করে দিলাম। আবিরের কথা শুনে তুলি আর আকাশ আবিরের দিকে তাকিয়ে আছে। তুলি বলে, যদি এতই ভালোবাসেন তাহলে কেন অপমান করে তাড়িয়ে দিলেন? আপনি জানেন আপনাকে ঘিরে শ্রাবণী আবার বাঁচতে শিখেছে। সারাটা জীবন মেয়েটা কষ্ট পেতে পেতে বড় হয়েছে। এরপর আবির তুলিকে আকাশ যা যা বলেছে সব বলে। সব শুনে তুলি বলে, মিস্টার আকাশ, আপনি এতটা নোংরা একটা খেলা খেলতে পারলেন? এই যে আপনাকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছে, আপনি তার সাথেই ছি। আকাশ আবিরের কথা শুনে আবিরের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আবির, তুই আমাকে মাফ করে দে। আমি সত্যিই বুঝতে পারিনি তুই শ্রাবণীকে ভালোবাসিস। যদি জানতাম তাহলে আমি কখনোই তোর জীবন থেকে শ্রাবণীকে সরাতাম না। আমাকে তুই মাফ করে দে। আবির আকাশকে ধরে তুলি বুকে জড়িয়ে দেয়। আকাশ আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ আবার বলে, এখনো বেশি দেরি হয়নি, শ্রাবণীকে গিয়ে সত্যি বলে আমি শ্রাবণীর থেকে মাফ চেয়ে নেব। ভাইয়া চলুন। না তুলি, আমি এখনো শ্রাবণীর সামনে যেতে পারবো না। তুমি আমাকে একটা হেল্প করবে? ভাইয়া বলুন, কি হেল্প করতে পারি? তুমি শ্রাবণীকে তোমার সাথে তোমার বাসায় নিয়ে যাবে আজই। শ্রাবণীর লেখাপড়ার সকল খরচ আমি বহন করব, আর এক্সাম শেষ হলে শ্রাবণীকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু শ্রাবণী জানবে সবকিছু তুমি করছো। শ্রাবণীর স্বপ্ন ও ডক্টর হবে, আর আমি ওর থেকে দূরে থেকেই ওর স্বপ্নগুলো পূরণ করব। এই হেল্পটা করো আমার। কিন্তু ভাইয়া আপনি তো নিজেই শ্রাবণীর সামনে গিয়ে এসব করতে পারেন। পারি, কিন্তু এই মুখ নিয়ে আমি আমার শ্রাবণীর সামনে যেতে পারবো না। ঠিক আছে ভাইয়া, আপনি যেভাবে বলবেন আমি তাই করব। এতে আমার দুঃখী বান্ধবীটা হয়তো একটু সুখের দেখা পাবে। তুমি এখনই শ্রাবণীর মামার বাসায় যাও, আর ওকে তোমার সাথে করে নিয়ে আসো। যাও, আর কাল বিকেলে ভার্সিটির পাশে যে পার্কটা আছে সেখানে এসো। শ্রাবণীর এক্সাম ফি নিয়ে যেও। তুলি ঠিক আছে বলে চোখের পানি মুছে চলে যায়। আকাশ আবার আবিরের কাছে ক্ষমা চায়। আবির আকাশের গালে আলতো করে হাত ছুঁয়ে বুকে জড়িয়ে নেয়। আর এরপর কি কি হয়েছে তা তো আপনারা জানেন। বর্তমান শ্রাবণীর সব কথা শুনে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। শব্দ করে কান্না করে দিয়ে বলে, আবির আমাকে ভালোবাসে, আর আজ আমি যেইখানে আছি এই সব কিছুই আবিরের জন্য। শ্রাবণী, সব আবির ভাইয়ার জন্য। আবির ভাইয়া তোকে এতগুলো দিন পাগলের মতন খুঁজেছে, একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। কিন্তু তুই আকাশের বউ হলি কি করে, এটাই তো বুঝলাম না। বলছি শোন। অতীত
শ্রাবণী লন্ডন যাবার কয়েক মাস পর তুলি বসে আছে, তখনই আবির কল করে বাইরে আসতে বলে। তুলি কল কেটে মোবাইলটা বিছানায় রেখে বাইরে আসতেই আবির বলে, কথা হয়েছে আজ শ্রাবণীর সাথে? কেমন আছে? লেখাপড়া ঠিক মতো চলছে তো? ভাইয়া, কথা হয়েছে আর সব কিছুই ঠিক আছে। আপনার চোখের এই অবস্থা কেন? চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে? সারা রাত জেগে থাকে, শ্রাবণীর কথা ভেবে কান্না করতে করতে নিজের এই অবস্থা করেছে। শ্রাবণী আর 1 বছর পর চলে আসবে ভাইয়া। আপনি নিজের খেয়াল না নিলে আমার বান্ধবীকে কিন্তু আপনার হাতে তুলে দিব না। আবির কিছু বলতে যাবে তখনই বিকট এক শব্দ। সবে পেছনে তাকিয়ে দেখে তুলিদের বাসায় আগুন লেগে গেছে। তুলি দৌড়ে বাসার সামনে গিয়ে মা বাবা বলে কান্না করছে। ভিতরে যেতে চাইলে আবির তুলিকে ধরে বলে, কি করছো দেখছো না? দাউ দাউ করে আগুন জ্বলছে। শান্ত হও তুলি। ভাইয়া, ভিতরে আমার আম্মু আব্বু, আমি তাদের কাছে যাব। আমাকে ছেড়ে দিন। এই অবস্থায় তুমি ভেতরে যাবে? পাগল হয়ে গেছো? আকাশ, ফায়ার সার্ভিসে খবর দে এক্ষুনি। আকাশ ঠিক আছে বলে ফায়ার কল করে। তুলি কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায়। একটু পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভালেও বাঁচাতে পারে না তুলির আব্বু আম্মুকে। তুলির সেন্স ফিরেছে একটু আগে। তুলি কান্না করেই যাচ্ছে। আকাশ আবিরকে বলে, এই অবস্থায় তুলিকে একা রেখে যাওয়া ঠিক হবে না, আমার সাথে বাসায় নিয়ে চলো, পরে দেখা যাবে কি করবে। আবির ঠিক আছে বলে তুলিকে নিয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসে তার আব্বু আম্মুকে সব বলে। সব শুনে আবুরের আম্মু আশা রাজাদা তুলিকে বুকে জড়িয়ে বলে, খেতো না মা, ভাগ্যের উপর তো আর কারো হাত নেই। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমার মেয়ে হয়ে। আশা ঠিকই বলেছ। তবে আমাদের আকাশের বউ করে সারা জীবনের জন্য রেখে দিলে কেমন হয়? ঠিক বলেছ। আগে তুলিমা একটু স্বাভাবিক হোক, তারপর আমাদের আকাশের বউ করে সারা জীবনের জন্য এই বাসায় রেখে দিব। কি রে আকাশ, তোর কিছু বলার আছে? তোমরা যা ভালো মনে করো তাই করো আব্বু, আমার কোনো সমস্যা নেই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আর তুলিমা, তোমার কোনো আপত্তি আছে? আমাদের আকাশ খুব ভালো ছেলে, তোমার কোনো কষ্ট হবে না। আব্বু, এখন এই কথা বাদ দাও না। আগে তুলি স্বাভাবিক হয়ে নিক, তারপর এই নিয়ে কথা বলবো। মেয়েটার মনের অবস্থাটা একটু বোঝো। ঠিক আছে আশা, তুমি তুলিকে কিছু খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দাও। আশা রাজাটা ঠিক আছে বলে তুলিকে অল্প কিছু খাইয়ে তার কোলে মাথা রেখে শুয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কিছু সময় পর তুলি ঘুমিয়ে যায়। এভাবেই কেটে যায় 7 দিন। আবির তুলির রুমে এসে বলে, আসবো তুলি? আরে ভাইয়া, আপনি আসুন। তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। ভাইয়া, বলুন কি বলবেন। আব্বু আম্মু চায় আকাশের সাথে তোমার বিয়ে দিতে, কিন্তু তোমার মতামত ছাড়া তো আর কিছু করতে পারবো না। আকাশ আগের মতো নেই, এটা তুমিও জানো না। আমি আকাশের সাথে কথা বলেছি। আকাশ বলেছে যদি তুমি রাজি থাকো ওর এই বিয়েতে কোনো সমস্যা নেই। আমি তোমাকে এটুকু কথা দিতে পারি, আকাশ কখনো তোমার অযত্ন করবে না। তুমি খুব সুখী হবে। বাকিটা তুমি যা বলবে তাই হবে। আপনার যদি মনে হয় আমি আকাশকে বিয়ে করলে সুখী হব, তাহলে আমার কোনো আপত্তি নেই ভাইয়া। আর আপনাদের পরিবারের মতন পরিবার পাওয়া সত্যি যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আবির খুশি মনে তুলির রুম থেকে বের হয়ে যায়। এরপর খুব ধুমধাম করে আকাশ আর তুলির বিয়ে হয়ে যায়। এর মধ্যে কেটে যায় 5 বছর। আকাশ আর তুলির একটা 4 বছরের মেয়ে আসে, নাম আয়েশা। এই 5 বছরে আবির শ্রাবণীকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আজ অফিসের একটা কাজে চিটাগাং যাচ্ছিল, আর গাড়িতে উঠে কিছু সময় ড্রাইভ করার পর বুঝতে পারে তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। একটি স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু বাচ্চারা রাস্তার মাঝখানে খেলাধুলো করছে। এটা দেখে আবির গাড়ি ঘোরাতে গেলে একটা ট্রাকের সাথে তার গাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করে। এত স্পিডে গাড়ি ড্রাইভ করছিল যে ট্রাকের সাথে ধাক্কা লাগার পর গাড়ির কাঁচ ভেঙে বাহিরে রাস্তায় পড়ে যায়। এরপর কিছু লোকজন ধরে আবিরকে হসপিটালে নিয়ে আসে। আর বাকি যা হয়েছে আপনারা সব জানেন। বর্তমান এসব শুনে শ্রাবণীর চোখে পানিগুলো গাল বেয়ে ফ্লোরে পড়ছে। শ্রাবণী কান্না করতে করতে বলে, এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। জানবো কি করে? তোর সাথে কত যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোর সব কিছু বন্ধ। তোদের বাসায় গিয়ে দেখি সেখানে তোদের বাসা আর নেই। পিছনে কি হয়েছে সব ভুলে জীবনটা আবার নতুন করে শুরু কর। তুই আর আবির ভাই এতগুলো দিন অনেক কষ্ট পেয়েছিস, এবার এক হয়ে যা তোরা।
সকল মান অভিমান ভুলে আবার দুজন এক হয়ে যায় শ্রাবণী। যে আমার স্বপ্ন পূরণ করার জন্য এত কিছু করেছে, তাকে ছেড়ে আর একটা দিনও দূরে থাকতে চাই না। চল আবিরের কাছে যাব। বলেই শ্রাবণী আর তুলি চলে আসে আবিরের কেবিনে। এসে দেখে আবির আয়েশার সাথে গল্প করছে। শ্রাবণীকে দেখে আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণীও তাকিয়ে আছে তার ভালোবাসার মানুষটার দিকে। আয়েশা বলে, ছোট্ট আপু, তুমি এই ডাক্তার ম্যাডামের দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আয়েশার কথা শুনে আবির চোখ নামিয়ে আয়েশাকে বলে, তুমি সবসময় আমাকে বলতে না আমি কার ছবির দিকে তাকিয়ে থাকি? এই হলো সেই তোমার ছোট্ট আম্মু। সত্যি এটা আমার ছোট আম্মু? বলেই দৌড়ে শ্রাবণীর কাছে গিয়ে বলে। আমাকে কোলে নাও না ছোট আম্মু। শ্রাবণী আয়েশাকে কোলে নিয়ে গালে চুমু দিতেই আয়েশাও শ্রাবণীর গালে চুমু দিয়ে বলে, ছোট আম্মু জানো, ছোট আপু তোমার ছবির দিকে তাকিয়ে শুধু কান্না করতো। তুমি কেন এতদিন ছোট আপুর থেকে দূরে ছিলে? আর কখনো ছোট আপুকে ছেড়ে যেও না। না আম্মু, আর কখনো তোমার ছোট আব্বুকে ছেড়ে কোথাও যাব না। আকাশ চোখের ইশারায় সবাইকে বাহিরে যেতে বলে। সবাই বাহিরে চলে যায়। তুলি আয়েশাকে শ্রাবণীর থেকে নিয়ে কানে কানে বলে, এতদিনের পিপাসা মিটিয়ে নে, তবে এটা ভুলে যাস না তোর বর কিন্তু অসুস্থ, আর বাসর রাতের জন্য কিছু ভালোবাসা জমিয়ে রাখিস। শ্রাবণী মুচকি আসে। তুলি বাহিরে চলে যায়। শ্রাবণী আবিরের পাশে বসে আবিরের গালে থাপ্পড় দিয়ে কান্না করতে করতে আবিরকে জড়িয়ে ধরে বলে, কুত্তা শয়তান বাদর, কেন এতগুলো বছর নিজেও কষ্ট পেলে, আমাকেও কষ্ট দিলে? এতটা ভালোবেসে কেন দূরে সরিয়ে রাখলে আমায়, বলো? একবার কেন আমার সামনে এসে সব সত্যিগুলো বললে না? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার, তাই না? তুমি খুব পচা, খুব। ডক্টরও কাঁদতে জানে? আগে জানতাম না তো। তুমি এখানে মজা করছো আর আমাকে এখনো জড়িয়ে ধরোনি কেন? তোমার বুকে কতগুলো বছর পর মাথা রেখেছি, একটু শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। আবির শ্রাবণীকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, তোমার থেকে দূরে থেকেও তুমি ছেলে সবসময় আমার এই মনের ঘরে। আমি জানতাম আমার শ্রাবণী একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। এটা দিনও তোমার কথা না ভেবে আমি থাকতে পারিনি। তোমার থেকে আলাদা হয়েও নিজের মন নিজের সাথে রেগে বসেছিল। তোমাকে হারিয়ে আমি তো তোমার রঙে নিজেকে রাঙিয়ে রেখেছি। আমার মনটা তো তোমারই হয়েছিল। আমার মাঝে আমার কিছুই ছিল না, সবকিছু তোমার নামে লিখে দিয়েছিলাম। এই মনে তোমার জন্য ভালোবাসা কখনো এক বিন্দুও কমেনি। আমাদের রাস্তা আলাদা হয়ে গেলেও আমার আমিতে সব সময় শুধু তুমিই ছিলে। আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস যে শুধু তোমার কথাই বলেছে প্রতিনিয়ত। যেটুকু সময় তুমি আমার কাছে ছিলে না, বেঁচে ছিলাম ঠিকই, কিন্তু প্রাণটা এই দেহে ছিল না। এই তো মিটে গেছে আমাদের মাঝের দূরত্বটুকু। আমি তোমার কাছেই কি হয়েছিল সব ভুলে এখন থেকে আবার নতুন করে সব শুরু করব। আজ থেকে তুমি লুকাতে পারবে না সেই সত্যি। আমি ভুলতে পারবো না সেই ভালোবাসা। আমি তোমার বাঁচতে থাকি যখন তোমার মনে। তো এত হয়রান কেন? তোমার হৃদয়েই তো আওয়াজ, যদি শুনতে পারো তো শোনো। হৃদয়ের স্পন্দন তোমারই তো আমি। তুমিই আমার সকল খেয়াল দেনে, তুমিই আমার প্রশ্নের উত্তর, আর তুমিই আমার সকল প্রশ্ন। তুমি আমার এক একটা স্বপ্নের মাঝে বিরাজ করো। তুমি আমার চোখের কাজলেই দেখি আর না দেখি তোমায়। তুমি আমার হৃদয় মাঝারে ছিলে, আছো, আর সারা জীবন থাকবে। তোমার জন্যই আমি বেঁচে আছি, কষ্টগুলো আর চোখের পানি নিয়ে, কিন্তু মনে সবসময় জ্বলতে থাকতো ভালোবাসার আলো। জীবন নিয়ে এলো আমার সেই পুরনো দিনের সকল অতীতের ভালোবাসা। না বলেও আজ আমার সকল প্রশ্নের উত্তর মিলে গেছে। চেয়েছি তোমাকে, আজ পেয়েছি তোমাকে। কি বলবো, এই পৃথিবীর মানুষগুলো কি কষ্ট দিয়েছে আমাকে। কথা ছিল হয়তো আমি বাঁচবো তোমাকে ছাড়া, কিন্তু বোকা তারা। বলতো যারা তুমি আমার নেই। অনেক কষ্ট সহ্য করে দুজন, তবুও আমাদের মনে একে অপরের প্রতি জ্বলতে থাকতো ভালোবাসার আলো। এমন আরো অনেক কথা বলছে একে অপরকে জড়িয়ে ধরে। আবির শ্রাবণীকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে দু চোখে গালে চুমু দিয়ে শ্রাবণীর চুলে হাত
ডুবিয়ে দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। এই আপনারা এমন করে তাকিয়ে আছেন কেন? এতগুলো বছর পর দুজন ভালোবাসার মানুষ আবার তাদের ভালোবাসা ফিরে পেয়েছে। একটু একা ছেড়ে দিন। আর হ্যাঁ, এখানেই গল্পটা শেষ করছি। কেমন হলো জানাবেন অবশ্যই। বিয়ের দিন দাওয়াত দিব, চলে আসবেন। আজকে আসছি, টাটা।